নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠান আদি শ্রীদেবের প্রোগ্রাম আজকে 10:30 আপনারা দেখেন। আমি আবারও বলে রাখি যে যারা টিভিতে প্রোগ্রাম দেখায় অভ্যস্ত তারা টিভিতে দেখুন, আর এছাড়াও চাইলে আপনি ফোনের মাধ্যমে দেখতে পারেন। লাইভ অনুষ্ঠান যখনই শ্রীদেবের হবে আপনি ফেসবুকে সিটিভিএন একেডি প্লাসকে ফলো করে রাখুন, তাহলে আপনি এই প্রোগ্রাম দেখতে পাবেন। ফলো করা থাকতে হবে, কিন্তু ফলো করে রাখুন। যদি বয়স্ক মানুষেরা না পারেন, বাড়ির যারা ইয়াংগেস্ট মেম্বার রয়েছেন তাদেরকে বলুন, ইয়াং মেম্বার যারা ওরা করে দেবে। সিটিভিএন একেডি প্লাসকে ফলো করলে আপনার সবার সামনে, কারণ এখন বিশ্বকাপ সেশন চলবে, বাড়ির বাচ্চারা বিশ্বকাপ নিয়ে হয়তো ব্যস্ত থাকতে পারে টিভিতে, আপনি আপনার ফোনে দেখুন। ইউ ক্যান ওয়াচ ইন ইউর ফোন। ইউটিউবে গিয়ে আপনি পুরনো প্রোগ্রাম দেখুন। ইউটিউবে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে একটাই জায়গায়, সিটিভিএন একেডি প্লাস সাবস্ক্রাইব করে রাখবেন। এই সময় চালালেই দেখবেন শ্রীদেবের অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন। শ্রীদেবের টাইমটা মনে রাখবেন, প্রত্যেক দিন 10:35 সময়। আমি খুব একটা রাজনীতি নিয়ে কথা বলি না, রাজনীতির বিষয়ে অনুষ্ঠানের মধ্যে অবতারণা করাও একদম পছন্দ করি না। যত মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো একটা রাজনৈতিক দলের ভাবাদর্শে, তাদের নীতি আদর্শে উদ্বুদ্ধ হতে পারেন। কাজেই কাউকে ব্যথা দেওয়া বা কষ্ট দেওয়া অন্ততপক্ষে আমার উদ্দেশ্য নয়। যে যার মতো রাজনীতিক পন্থায় বিশ্বাস করুন। কিন্তু শ্রীদেব আজকে এমন একটা টপিক সামনে নিয়ে এসছে, আমাকে মার্জনা করবেন, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আজকে একটি রাজনৈতিক ছোট্ট উদাহরণ না দিলে আমার আজকের বিষয়টাকে প্রপারলি বোঝানো সম্ভব হবে না বলে সঞ্চালক হিসাবে আমার এই সিটে বসে মনে হয়েছে। এই বিষয়ে আমার গেস্টের সঙ্গে বা অর্থাৎ শ্রীদেবের সঙ্গে আগে কোনো রকম আলোচনা বা কথা হয়নি। কি সেটা? আজকে শ্রীদেব টপিক রেখেছে মানুষের জীবনে উত্থান আর পতন। উত্থান বহু মানুষ আমরা দেখেছি, আর পতনও বহু মানুষের জীবনে দেখেছি। দেখুন, আমি যদি রাজনৈতিক অবস্খলন বলি, তাহলে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের মানুষ যা দেখতে পাচ্ছেন, তাতে জীবনের উত্থান থেকে পতন সেটা কিন্তু অবশ্যই গত শাসক দলের একাধিক নেতা নেতৃত্বকে দেখলে বোঝা যায়। গত যারা শাসক দল ছিলেন সেই দলটার আজকে অবস্থা, দলের নেতৃত্ব, স্থানীয় মানুষের অবস্থা, তাদের রাজনৈতিক অবস্খলনের জন্য আমরাও ব্যথী। সমব্যথী বলবো না, বাট ব্যথিত। কারণ 28 বছরের একটা দল হঠাৎ করে এই অবস্থা হতে পারে, এটাকে বলে হচ্ছে পতন। এই হচ্ছে পতন। আবার দেখবেন হঠাৎ করে মানুষের জীবনে উত্থান হয়েছে। আপনি ধরে নিন, আমি নির্বাচনের উদাহরণগুলো দিচ্ছি কারণ আমরা জানি যে উই বিলিভ যে আমরা খুব পলিটিসাইজড মানুষ। স্বয়ং খোদ বিজেপির একাধিক নেতামন্ত্রীকে ইন্টারভিউ করার সুবাদে আমি জানি 208টা আসন পাবে বিজেপিও ভাবেনি। হঠাৎ করে উত্থান কেন হয়েছে? কি অবস্থান ছিল গ্রহগত, কি কারণ ছিল এর পেছনে, সেগুলো অ্যাস্ট্রোলজাররা বলতে পারবেন, এটা আমার কাজ নয়। কিন্তু যদি আমরা পতনের গ্রাফ দেখি তাহলে আমরা খুব পরিষ্কার দেখতে পাবো অনেকে এর ফলে মুষড়ে পড়েছেন, অনেকে দুঃখিত, অনেকে হতচকিত, অনেকে বিস্মিত, অনেকে বলছেন যা হওয়ার তাই হয়েছে। সে যে যা বলে বলুন, কিন্তু আমি জাস্ট উত্থান এবং পতনটাকে বোঝানোর জন্য এই সিম্বলাইজেশনটা আমি সামনে নিয়ে আসলাম। এরকমভাবে ব্যক্তিগত জীবনে হয়, বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে হতে পারে, বড় বড় ইনস্টিটিউশনের পক্ষে হতে পারে, বড় কোনো সোসাইটির পক্ষে হতে পারে, কোনো রাজ্যের হতে পারে, কোনো দেশের হতে পারে। ব্যাপকভাবে উত্থান এবং ব্যাপকভাবে পতন। আসুন আজকে শ্রীদেবকে স্বাগত জানিয়ে শ্রীদেবের থেকে জানার চেষ্টা করি এই ব্যাপক গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট এবং ডেমোলিশন এর কি কারণ রয়েছে। একদম, সবাইকে নমস্কার। প্রথমেই দেবাশিসদের কথা অনুযায়ী বলি যে আমি প্রতিটা প্রোগ্রামে কিছু না কিছু প্রেডিকশান সবসময় রাখি, কিন্তু ইলেকশনের ক্ষেত্রে কিন্তু কখনো আমি অনলাইন কোনো রকম লাইভ প্রেডিকশান আজ অব্দি রাখিনি। কারণ হচ্ছে দেবাশিসদা যে কথাটা বললো যে প্রত্যেকটা মানুষ এক একটা না একটা ভাবাদর্শে দূষিত, তো সেইখানে কাউকে আঘাত দেওয়াটা আমাদের কাজ না, এই প্রোগ্রামের কাজ না। না, দেবাশিসদা কোনোদিন পলিটিক্যাল বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করেছে বা আজকে আমরাও এখনও পর্যন্ত করেছি। তবে একটা কথা বলতেই হয়, যে রুলিং পার্টি ছিল আমাদের, তো তাদের অধঃপতন বা তাদের যে এইরকম জায়গাটা, আজকে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়, একলা চলো রে। তো ওই ব্যাপারটা আজকের ডেটে আমার মনে হয় একদম প্রযোজ্য। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে প্রতিটা জিনিস না আমাদের লাইফের সাথে খুব জড়িত, যে আমরা ভুল করছি এবং ভুলটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি না। আমরা অন্ধ ভালোবাসাতে যদি কোনো কারণে খুব বিশ্বাসী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা বলেছিলাম, আমি বারবার বলেছি যে যখন কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল বারবার করে যে তুমি তো অশ্বত্থামাকে সব কিছু দিয়েছো, কিন্তু কি কম দিয়েছো, মনে মনে বলে না আমি আমার ছেলেকে কোনো কিছু কম দিইনি, সব দিয়েছি।
ভালো শিক্ষা দিয়েছি, রাজ্য দিয়েছি, ভালো পত্নী দিয়েছি, দক্ষতা শিখিয়েছি, সমস্ত কিছুতে শিখেছি, সব কিছু দিয়েছি, সংস্কার শেখাওনি। তো ডিফারেন্সটা আমাদের লাইফের ক্ষেত্রেও তাই, বারবার 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 একটা ভুল হতে চললে পরে সেই ভুলটা কিন্তু আর ভুল থাকে না, তখন সেটা দোষে পরিণত হয়ে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে জীবনে উত্থান আর পতন। আমি আজকে কোনো রকম পলিটিক্যাল আলোচনার মধ্যে ঢুকতেই চাইছি না, না ঢুকেই বাইরে থেকেই বলি, যারা একটুখানি সফিটেক মানুষ আছেন তারা জানবেন যে 2009-এর এন্ডে একটা কোম্পানির পতন ঘটেছিল, সেই কোম্পানিটার নাম ছিল সত্যম কম্পিউটার। হ্যাঁ, অনেকেরই মনে আছে, কারণ তার শেয়ার ভ্যালু আগের দিন ছিল 116 টাকা, পরের দিনকে সকালবেলা হয়েছিল 7 টাকা 30 পয়সা। যারা ইনভেস্টর ছিল তারা মাথায় হাত দিয়ে বসেছিল। তো এটা একটা জায়গা। তো আমার মনে হয় যে মানে ওভারনাইট এরকম ফলো হতে পারে। হ্যাঁ, তখন তো ওপেন ছিল না, ফিউচারে থাকলে পরে জিনিসগুলো ওপেন থেকে যায়, এখন পরে বলে দেবো না। এবারে সেটা একটা বড় অপশান ছিল, মার্জিন খোলা থাকতো এবং জিনিসটার পতন হয় 7 টাকা 30 পয়সা লো করে। বহু মানুষের না এই পতনটা নিতে পারেনি। আচ্ছা, এই পতনটাকে আমরা বাদ দিই। 2008 সালের 16 এবং 17 তারিখ, যেটা থেকে ওয়ার্ল্ড ওয়াইড রিসেশন স্টার্ট হয়, যেদিনকে রিলায়েন্স পাওয়ার বলে একটা শেয়ার আছে যেটা মার্কেটে লঞ্চ করেছিল, এবং দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের থেকে মার্কেটে সাংঘাতিক ক্র্যাশ করে। এই ক্র্যাশটা, এই পতনটা না বহু মানুষকে এমন হয়েছিল যে 20 তলা বিল্ডিংয়ের ওপর থেকে গিয়ে ঝাঁপ দিতে হয়েছিল, মানে এমন অবস্থা। হ্যাঁ, আমরা আরেকটু পেছনে যাই, হর্ষত মেহতা, কেতন পারিক, তো এদের সময়টা যদি দেখি, এই 20 তলার ছাত্রে যেন ভবিতব্যই ছিল, তো কিছু ঘটলে এই জায়গাতে গিয়ে পৌঁছে যেতে হবে। তুমি যখন এত কিছু বলছো, আমি বিজয় মালিয়ার কথা কেন বলবো না? কিংফিশার তুমি ভাবো না, কিংফিশারের পতন যেটা হয়েছে সেটা না খানিকটা পলিটিক্যাল। আচ্ছা, তো আমি সাহারার ক্ষেত্রে তাই বলবো। সাহারার ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি উদ্দেশ্য ঠিক ছিল না, যদি আমাকে বলতে হয়। কিন্তু কিন্তু সামহাউ পতন তো হয়েছে, মানে যেখানে একটা কোম্পানি মানে ভারতের একাধিক জায়গা স্পন্সর। আমরা বিজয় মালিয়াকে নিয়ে যদি আলোচনা স্টার্ট করি, আমার মনে হয় এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এমনকি সুব্রত রায়কে নিয়েও। সুব্রত রায়, আমি কি বললাম, সুব্রত লক্ষ্যটা যদি লক্ষ্য বিজনেসম্যান হিসেবে লক্ষ্য দেখি, বিজয় মালিয়ার আমার মনে হয় অনেকাংশে ঠিক ছিলেন। হ্যাঁ, ওনার লাইফস্টাইল অনেক ছিল, সেদিকে ঢুকবো না। ওনার সম্বন্ধে যে ব্লেমগুলো আছে, যারা আমার মনে হয় একটু পড়াশোনা করেন বা যারা একটুখানি দেখাশোনা করেন বা যারা বলেন ইন্ডিয়া থেকে টাকা মেরে দিয়ে উনি বেরিয়ে গেছেন, তারা একবার ভালো করে খোঁজ নিয়ে দেখবেন উনি যা নিয়েছিলেন তার থেকেও আমি যদি ভুল না হই 2.5 গুণ টাকা বেশি দিয়ে তারপর উনি দেশ ছেড়েছিলেন। তর্ক বিতর্কের প্রশ্ন থাকতেই পারে, কিন্তু যেটুকুনি আমার জানা, আমার নলেজ অনুযায়ী বললাম, ভুল হলে আমি ক্ষমা করছি। এটা গেল একটা জায়গা। তো ওনার সম্পর্কে আমি কোনো রকম আলোচনা করতে আসছি না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কিংফিশারের আগেও আরেকখানা ছিল, এয়ার ডেকান। তো তাদের পতন হয়েছিল, তাদের নিয়ে আলোচনা করা যেতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে জেট এয়ারওয়েজ। একদম, মানে এই কোম্পানিটা ওভারনাইটের মধ্যে প্রায় এখানকারই 700 কর্মীর চাকরি চলে গেছিল একদিন। আলটিমেটলি যে এতগুলো পতনের কারণ বললাম, এই পতনগুলোর কি শুধুমাত্র টাইম হয়ে এসেছিল বলে পতন হয়েছে? না, একদম না। অত্যাধিক ভুল ছিল লাইফে, এবং এই ভুল স্টেপ আউটগুলো কোম্পানির নিজস্ব একনায়কতন্ত্র বলতে পারেন, বা নিজের মনে করাটা সবসময় ঠিক, পলিটিক্যাল ক্ষেত্রেও তাই, প্রতিটা জায়গাতেই কিন্তু এই জিনিসগুলো মানে ব্যক্তি উদ্যোগ যখনই ভাববে যে আই অ্যাম দ্য বেস্ট, তাহলে সেই কোম্পানি সেই দিন থেকে পতন শুরু হয়। হ্যাঁ, এবং আমি ছাড়া এই কোম্পানি চলতে পারে না। এই দিশাটাতে যে কোম্পানি চলতে থাকবে, সেই কোম্পানি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। উল্টো দিক থেকে আমি যে রিসেশনটার কথা বললাম, সেই সময় বড় বড় দামি দামি কোম্পানির লোকে, মানে মালিকরা বলেছিলেন যে যদি কিছু এমপ্লয়ি এই মুহূর্তে 6 মাসের জন্য ছুটিতে যেতে চাই, আমি তাদের 6 মাসের অগ্রিম স্যালারি দিতে রাজি আছি। মানে এত বড় রিসেশন পিরিয়ডটা সে সময় ছিল। ওভারঅল আলটিমেটলি বলছি, এই পতনগুলো আমরা দেখে বড় হয়েছি, এবং আমরা এই পতনটাই যখন আমাদের লাইফে দেখি না, যে 4 মাস আমার খুব ভালো কাজ থাকে বা 5 মাস খুব ভালো কাজ থাকে, বাকি 7 মাস বা 6 মাস আমাকে না প্রচণ্ড ভাবতে হয়, চিন্তার মধ্যে দিয়ে কাটাতে হয়, এবং যে 4-5 মাসের যে সেভিংসটা আমি করছি, সেটাকে ভাঙিয়ে বাকি 6 মাস 7 মাস আমাকে চালাতে হচ্ছে। এটা কেন আসছে? স্পেশালি আমি যেহেতু কোনো কোম্পানি বা কোনো রকম রাজনৈতিক স্তরে না গিয়ে ব্যক্তি উদ্দেশ্যে কথা বলবো, সেহেতু জন্মছক নিয়ে চলে আসবো। এবারে এই জন্মছকের কারণটা কি? জন্মছকের কারণটা হচ্ছে ফার্স্ট কারণ, সেকেন্ড কারণ বা থার্ড কারণ, যাই বলুন না কেন,
যদি জন্মছকে আমরা জানি 12 রকম কালসর্পদোষ আছে, তার মধ্যে যে কোনো একটাই থাকুক না কেন, আপনি দেখুন আপনার জীবনের গ্রাফটা ম্যাক্সিমাম টাইম এরকম হতেই গেছে, আপস অ্যান্ড ডাউন, কখনো গিয়ে স্টে করা, আরেকটু ওপরে ওঠা, এই জায়গাটা আসেনি। মানে এই দোষটা তোমাকে জীবনে স্টেবিলিটি দেবে না, দেবে না। এবং তার সাথে যদি কোনো কারণে শনি একটু কি বলবো আলোকপাতে না থাকে বা একটু স্ট্রং না থাকে, ডাউন থাকে, আপনার মানসিকতাটাও না ঠিক ওই রকমই থাকবে, যে আমার আর কি আছে। আপনি ওপরে বসেও কন্টিনিউয়াসলি ভাবতে আরম্ভ করবেন, আমার তো নিচে গিয়ে আবার দেখতেই হবে সেই জায়গাটা। তো এই যে চিন্তা ভাবনা, এই ভাইব্রেশনটা, এটা কিন্তু আমাদের লাইফের বড় একটা কারণ, যে কারণে জীবনে উত্থান পতনের পরিমাণটা বেশি হয়ে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে এই উত্থান পতন থেকে বেরোতে গেলে কী করা উচিত। দেখুন, কালসর্পদোষ পৃথিবীর বহু জায়গায়, মানে আমাদের পুনেতে যে মন্দিরগুলো রয়েছে, তো প্রতিটা জায়গায় না, মানে আমার মনে হয় যে খুব ভালো প্রচারে যে প্রচারগুলোতে করা উচিত, সেই ষোড়শ প্রচার আছে, দ্বাদশ প্রচার আছে, প্রতিটা প্রচারে না এই দোষগুলোকে খণ্ডন করা হয়। যদি কারোর জন্মছকে থাকে, তাহলে আমার মনে হয় তাদের জন্য অবশ্যই এটাকে গ্রহণ করা উচিত। এবং আমাদের পুনেতে যে মন্দিরটা রয়েছে, এই মন্দির নামটা ভুলে গেলাম আমি, কোথায় হোক এবারে, হ্যাঁ আচ্ছা যাই হোক, এই মন্দিরের নামটা ভুলে গেলাম, শিবেরই মন্দির। তো এবারে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই দোষগুলোকে খণ্ডন করা উচিত। বা যদি আপনার কোনো ব্যক্তিগত কোনো পার্সনের সাথে চেনাশোনা থাকে, কোনো জ্যোতিষের সাথে চেনাশোনা থাকে, যে এই জিনিসগুলো খণ্ডন করে থাকে, তার সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন। আপনার সন্তানের লাইফে রেজাল্ট এবছর ভালো হচ্ছে, হাফিয়ালি দিয়ে গিয়ে একদম ডাউন, তারপরে গিয়ে আবার একটুখানি উঠতে আবার ডাউন। তো এইরকম যদি বারংবার হতে থাকে, আমার মনে হয় এই জিনিসগুলো লাইফে দুঃখ দেয়। তো এই দুঃখটাকে কন্টিনিউয়াসলি বয়ে নিয়ে যাওয়ার থেকে একটা জায়গায় স্টপ করে দেওয়াটা বেটার। মানে একদম ঠিক, জীবনে দুঃখ দেওয়ার পাশাপাশি আপনি নিজে কনফিডেন্স লুজ করবেন। আপনি যখন উন্নতির শিখরে থাকবেন, তখন আপনার মাথায় ওই উন্নতিকে র্যালিশ করার পাশাপাশি এটা, মানে র্যালিশ করাটা কম, বরঞ্চ এটা মাথায় থাকবে যে আগামীকাল আমার হয়তো পতন হবে, কারণ আপনি বারবার উত্থান পতন দেখে এসেছেন। আসুন, কে রয়েছেন ফোনে, তার ভাগ্যতে কি রয়েছে একবার বোঝার চেষ্টা করি। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি মিসেস মজুমদার বলছি। মিসেস মজুমদার কোথা থেকে বলছেন? পুনা থেকে বলছেন। আচ্ছা, বেশ, বলুন। আমার মেয়ের সম্বন্ধে আমি জানতে চাই। আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 18ই আগস্ট 1992। দাঁড়ান, 18ই আগস্ট 1992। টাইমটা বলুন। সকাল 7টা 7 মিনিট। সকাল 7টা বেজে 7 মিনিট। জন্মস্থান কোথায়? পুনা। আপনি কিসে দেখছেন দিদি, পুনাতে বসে? সিটিভিএন। না, সিটিভিএনে তো দেখছেন, মানে কি মাধ্যমটা কি, ডিশে দেখছেন, মানে টাটা স্কাই বা কিছু? হ্যাঁ, টাটা স্কাই। রাইট, ঠিক আছে, ওকে। ये फोन लेके फिर मैं बात करती हूँ। মঙ্গলবার ছিল তো? মঙ্গলবার। আচ্ছা, মীন রাশি সিংহ লগ্ন জানা আছে? কি? মীন রাশি সিংহ লগ্ন? হ্যাঁ। আচ্ছা, রোহিণী নক্ষত্র, এগুলো সব জানা আছে। ফাইন। আচ্ছা, পঞ্চমী কৃষ্ণপক্ষের জন্ম। আচ্ছা, জন্মছক অনুযায়ী বকরি হচ্ছে শনি। আচ্ছা, আচ্ছা, লগ্নে রবি বুধ শুক্র, সেকেন্ড থার্ডে কিছু নেই, ফোর্থে কিছু নেই, ফিফথ হাউসে রাহু, 6th হাউসে শনি, 7, 8, 9, 10, 10th মঙ্গল, 11th কেতু, 12 হচ্ছে বুধ। আচ্ছা, দেখুন, প্রথম কথা বলি, লগ্নে রবি বসে আছে সক্ষেত্রী। আচ্ছা, শুক্র বসে আছে। রবি শুক্রতে একটুখানি প্রবলেম দেয়, সম্পর্কজনিত কারণগুলো নিয়ে একটু চিন্তাভাবনার কারণ হয়ে থাকে। এবং বৃহস্পতি লগ্নে আছে, অপূর্ব, মানে বৃহস্পতি লগ্নে থাকলে পরে যথেষ্ট ভালো দেয়। কিন্তু শুক্রের ঘরে মঙ্গল বসে থাকলে না, লাইফে স্যাটিসফ্যাকশান, আত্মসন্তুষ্টির ক্ষেত্রে কিন্তু বড় একটা সমস্যা। এই জায়গাটা নিয়ে আমার মনে হয় একটু চিন্তাভাবনা করা উচিত। এবং কোথাও না কোথাও বৈবাহিক জীবনের ওপরও একটুখানি পার্ট একটা থাকবে লাইফে। এবং হ্যাঁ, এই জায়গাটা নিয়ে কী বলবো, সবসময় যে জিনিসগুলো আমাদের এক্সপেকটেশনে থাকে যে এরকম হওয়া উচিত, সেই জায়গাটা থেকে আমার মনে হয় একটু দূরেই থাকবেন আপনার মেয়ে। আর কিছুটা স্নায়ুগত সমস্যা লাইফে প্রবলেম দিতে পারে। আওয়াজ কম আসছে। হ্যাঁ, স্নায়ুগত সমস্যা খানিকটা লাইফে,
স্নায়ু স্নায়ু। মানে নার্ভ রিলেটেড কিছু প্রবলেম হতে কিছু পারে। কিছু আচ্ছা স্নায়ু নার্ভ, ওকে ওকে ওকে, হ্যাঁ ফাইন ফাইন। তো এই জায়গাটা একটা প্রবলেমেটিক, কিন্তু ওভারঅল যদি আমি বলি বৃহস্পতির ঘরে চন্দ্রের অবস্থান অবশ্যই ভালো ফল দেয়, সেক্ষেত্রে কোনো রকম ভুল নেই। ওভারঅল মেয়ের জায়গাটা নিয়ে আমার মানে কোনো রকম নেগেটিভ বলার মতো জায়গা রাখে না, যেটা হচ্ছে যে 3টে লাইফ আমার শুক্রমঙ্গল বিনিষ্ট করে থাকে। একটা হচ্ছে যতদূর আমি পড়াশোনা করতে চেয়েছিলাম বা যতদূর ইচ্ছে ছিল, কোথাও না কোথাও একটা মাঝপথে স্টপ করিয়ে দেওয়ার প্রবণতা রাখে বা আটকে দেয়। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কর্মজীবন, যেখানটাতে যে ধরনের জবের সাথে আমি রিলেট করতে চাই তার থেকে খানিকটা দূরে আমাকে রেখে দেওয়া, যার জন্য একটু আত্মসন্তুষ্টির প্রবলেম আসে। আর থার্ড, যেটা আমি প্রথমেই আপনাকে বললাম, বৈবাহিক জীবন। এছাড়া কিন্তু ওভারঅল আমার মনে হয় না মেজর কোনো সমস্যা এখানে আমার আছে, কারণ ওভারঅল জন্মছক যথেষ্ট ভালো এবং স্টেবল জন্মছক। এক্ষেত্রে বৃহস্পতি তো সবসময় লগ্নে থাকা মানে, গৃহে থাকা মানে মাথায় হাত দিয়ে রাখা। স্ট্রাগলের পরিমাণ লাইফে একটু বেশি থাকবে, মানে মেন্টালি স্ট্রাগল যেটা আমরা বলি সেটা সেক্ষেত্রে একটু বেশি থাকবে। এবার আপনি বলুন যে আপনার মেয়ের ক্ষেত্রে যা যা উনি বললেন সেটা বাস্তবিক ক্ষেত্রে। হ্যাঁ ও গভর্নমেন্ট কলেজ থেকে MBBS, গভর্নমেন্ট কলেজ থেকে MS জেনারেল সার্জারি, তারপরে নারায়ণ হৃদয়ালয়, সেটাও গভর্নমেন্টেরই মানে ও DRNB দিল্লি DNB বোর্ড থেকে সুপার স্পেশালাইজেশন থোরাসিক সার্জারি। অনেক পেশেন্টের মানে আশীর্বাদ ওর মাথায়, ওর টিচারদেরও আশীর্বাদ ওর মাথায়। ও এখন পুনাতে ফেরত এসে ও 1 বছরের যে পুনার বন্ড থাকে গভর্নমেন্ট কলেজ থেকে করলে বন্ড কমপ্লিট করতে হয় গভর্নমেন্টের, তো সেটাও শেষ হয়ে যাচ্ছে এই জুনের এন্ডে। এইবার উনি আমাদের পারমিশন দিয়েছেন যে এবার আমার বিয়ের জন্য দেখতে পারো। তো আবার উনি এখানকার যত লিডিং মাল্টি স্পেশালিটি হসপিটালস আছে সেখানে ও জয়েন করবে 1 তারিখ জুলাই থেকে, ডক্টরস ডেও 1 তারিখ, অ্যাজ এ কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট। রোবোটিক সার্জারিও শিখে এসছে, সেগুলো সমস্ত করবে। প্রবলেম একটাই, উনি পারমিশনটা তো আমার মেয়ে এখন দিয়েছেন, তো এবার আমি দেখতে শুরু করলে মানে বিয়েটা কবে হবে। তা দেখুন, বিয়ে নিয়ে কিন্তু উনি বলেছেন অলরেডি ওর জন্ম হচ্ছে 92-তে, তার মানে অলমোস্ট ওর বয়স হচ্ছে 34 এর কাছাকাছি, এই অগস্টে 34 হবে। 34 ইজ আ সুইটেবল এজ, কিন্তু মানে বিয়ের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশনস আছে। আমি যেটা বললাম যে প্রতিটা জিনিসে না একটা একটা বাধা দেওয়ার চেষ্টা করে শুক্র মঙ্গলের যোগগুলো, যে ক্ষেত্রে বৈবাহিক জীবনটা নিয়ে আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম, বিদ্যার জীবনটা একদম লাস্টে বলেছি, এবং কর্মজীবনটা নিয়ে বলেছি স্যাটিসফ্যাকশন। ও তো কর্মজীবনে এখনো পা রাখেনি, পা রাখলে আগামী দিন এই জিনিসটা সম্পর্কেও ওয়াকিবহাল হবেন, বা আমার যে প্রেডিকশনটা রইলো সেটা সেভ করে রাখবেন, আগামী দিন এই কথাগুলো মনে পড়বে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বৈবাহিক জীবনটা নিয়ে যেটা বললাম, অবশ্যই জোটক বিচার করে বিয়ে দেবেন। শিক্ষিত মেয়ে, এবং শিক্ষিত না, অতিরিক্ত জ্ঞান ধ্যান ধারণা অবশ্যই তার মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পাত্র সেই রকম হতে হবে যেন তাকে বুঝতে পারে। যদি কোনো কারণে না বুঝতে পারে বা সে যদি তাকে না বুঝতে পারে, সেক্ষেত্রে সমস্যার কিন্তু একটা আধার অবশ্যই তৈরি হবে। 25 থেকে এতদিনও কাউকে ডিসাইড করে আনতে পারলো না, এবার তো রেসপন্সিবিলিটি সে মা বাবার উপরই এলো। আমি আপনাকে স্টার্টিংয়ে একটা কথা বলেছিলাম, রবি আর শুক্র না সম্পর্কজনিত কারণে অনেকটা দূরত্ব তৈরি করে রাখে। আপনি এটার মানে হয়তো বুঝতে পারেননি, যাই হোক। তো রবি আর শুক্র একদম স্টার্টিং এ আপনাকে আমি এটা বলেছিলাম, ভালো সম্পর্ক থেকে অনেক সময় দূরত্ব তৈরি করিয়ে রাখে। তো আগামী দিন সেই সম্পর্কগুলোর কাছে আসুক, আগামী দিন ভালো কাটুক। 25শে জানুয়ারি থেকে মোটামুটি 27শে নভেম্বর অবধি একটা ভালো টাইম চলছে অলরেডি, কিন্তু এর মধ্যেই যদি আপনার ঠিক নাও হয়, তাহলে নেক্সট টাইম আমার যেটা মনে হয় যে 28-এর মিডিল থেকে ভালো একটা যোগ এসে, 27-এর মিডিল থেকে একটা ভালো যোগ এসে যাবে, সেই যোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আচ্ছা, বোঝা গেল? ঠিক। যদি এই ব্যাপারে আপনার কোনো ফার্দার অ্যাসিস্ট্যান্সের দরকার হয়, আপনি নিচে যাওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। বিশেষত বিবাহিত জীবনের জন্য যদি আপনার কোনো প্রোটেকশনের প্রয়োজন হয় বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার হয়, আপনি নিচে ফোন করে নিয়ে অনলাইনেও কন্ট্যাক্ট করতে পারেন। নিচে বলতে এই সরাসরিতে আর ফোন করবেন না, তার নিচে যে নাম্বারগুলো রয়েছে, এই যে 9051607602 এবং 9339512386, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, যে যেখান থেকেই বলুন না কেন কানেক্ট করে নিতে পারেন। জীবনটা খুবই গোছানো অনেক মানুষেরই থাকে, কিন্তু একটা নতুন দরজা খুলতে গেলে বা একটা নতুন জায়গায় যেতে গেলে বা নতুন একটা সম্পর্ক তৈরি হতে গেলে
সেখানে মানুষকে আরো বেশি কশাস হওয়া দরকার, আরো বেশি সব থেকে বড় কথা বৃহস্পতি যা লগ্নে বসে থাকে, আমি সবসময় একটাই কথা বলি। হ্যাঁ, লগ্নে তুমি বললে বৃহস্পতি খুব ভালো, হ্যাঁ, এবং রবি অবশ্যই রয়েছে, এবং সেখানে সাফল্য আসবে, জ্ঞান শিক্ষা এবং নাম যশ, ভগবানের আশীর্বাদ সবসময় মাথার উপরই থাকবে, গুরুর আশীর্বাদ সবসময় থাকবে একদম। কিন্তু এবার ব্যাপার হচ্ছে, যেহেতু নতুন জীবনে যাচ্ছে একটা অপরিচিত, এবং মাথায় রাখবেন যে বিবাহ, দেখুন কেরিয়ারে আমি যা পড়াশুনো করব সেটাকে কাজে লাগানোটা পুরো আমার উপরে, কিন্তু বিবাহিত জীবন এমন একটা জিনিস, আপনি 100% এফর্ট দিয়ে দিলেও অন্য দিক থেকে যে আপনার 100% এফর্ট যেটা আপনি অ্যাজ ইউর এক্সপেকটেশন সেটা যে আসবে, এ ব্যাপারে কোনো শিওরিটি নেই, একদম তাই, কোনো শিওরিটি নেই। আমি অনেক মানুষকে দেখেছি হাসতে খেলতে একটা জীবন, সারা জীবন দুজনে মিলে কাটিয়েছে, আবার আমি অনেককে দেখেছি আমার আশেপাশের লোকেদের মধ্যেই জীবনে 6টা বিয়ে করেছে, এরকমও আছে। তাহলে তো এবার হয় বারবার করে মাইন্ডের চেঞ্জ, বারবার করে পরিস্থিতির পরিবর্তন, এই সবগুলো কিন্তু হতে পারে। তো কাজেই বিবাহিত জীবনে ঢোকার আগে একটু ভালো করে নিজের জন্মছকটাকে দেখে বুঝে আগামী দিনে কি কি পার্সপেক্টিভ থাকছে, কি সম্ভাবনা তৈরি হতে পারে বা না পারে, কোনো ধরনের ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে কিনা, এগুলো দেখে নিয়ে তারপরে এগোবেন, সে যেই হন না কেন। সাবধানতাও দরকার। আচ্ছা, মঙ্গলের কারণের জন্য মানুষের জীবনে হঠাৎ করে পতন আসতে পারে, শুধুমাত্র মঙ্গল গ্রহের জন্য, এটা কি ঠিক? না, বাজে কথা। মঙ্গল যদি কোনো কারণে শনির সাথে যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি কেন্দ্রিক বা পার্টি পলিটিক্স, রাজনৈতিক স্তরে হেনস্থা হতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলো লাইফের চোখে পড়তে পারে যদি শনির সাথে মঙ্গল খুব স্ট্রং থাকলে পরে ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, দক্ষতা থাকে, এবং মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং পলিটিক্যাল ভিউ ভালো থাকবে, লোক সমাজে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার মতো ক্ষমতা ভালো থাকবে, মানসিক স্ট্রেংথ ভালো থাকবে, ফায়ার ব্রিগেডে কাজ করার মতো স্টেবিলিটি। এছাড়া হচ্ছে ভালো ভালো WBCS অফিসার থেকে শুরু করে মানে প্রতিটা জায়গাতে প্রশাসনিক স্তরে ভালো লয়ার বলো, ভালো জাজ বলো, এদের ক্ষেত্রে মঙ্গলকে স্ট্রং হওয়া প্রয়োজন। আচ্ছা, এবার আসি একটু কালসর্প মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন নিয়ে আসে। তুমি একটু আগে বলছিলে, মানে আনকনসিস্টেন্ট লাইফ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে কালসর্প দোষের জন্য। কালসর্পের জ্যোতিষীয় প্রতিকারের সবচাইতে ভালো মুহূর্ত কি? তুমি অনেকগুলো মন্দির বললে, অনেকে অনেক নদীর ঘাট বা জল ইত্যাদি, মানে যেগুলোর সঙ্গে মাঙ্গলিকতা যুক্ত রয়েছে, আমি শুনেছি, আই হ্যাভ হার্ড মেনি টাইমস। তোমার কি মনে হয় যে কালসর্প দোষের প্রতিকার, মানে ধরো সামনে অম্বাবচী রয়েছে, করা যেতে পারে এই সময়? আরামসে। মানে দেখো, মেন ব্যাপারটা হচ্ছে যখন মানে কামাখ্যাতে যেমন মন্দির বন্ধ থাকবে, তুমি শিব ঠাকুরের মন্দিরে গিয়ে তো সেখানে করতেই পারো না। তো সেই জায়গাটাতে গিয়ে আমার মনে হয় যে কোনো রকম প্রবলেম নেই। যদি কেউ মনে করেন যে না আমি আমার এলাকাতে করব, কোনো মন্দিরে করব, আমার যেটা স্পেশালি মনে হয় গ্রহদোষ কখনো বাড়িতে বসে খণ্ডন করাটা ঠিক না। কিছু তো রিজন আছে, গিয়ে করা, হ্যাঁ, কিছু তো রিজন আছে। তার জন্য সব থেকে পুণ্যস্থান যেগুলো সেগুলোতে গিয়ে করুন, কোনো মন্দিরে করুন, কোনো শ্মশানে করুন, আমার মনে হয় বেটার ফল পাবেন। সেই ক্ষেত্রে তারাপীঠ মহাশ্মশানও ভালো জায়গা। এবং শুধু তাই নয়, আমাদের যে, আমি এই মুহূর্তে নামটা একদমই মানে মাথায় আসছে না আমার, পুনের যে মন্দিরটা আছে, তো সেই মন্দিরটাতে গিয়েও আমরা না ত্রিপুরা সুন্দরী দিকে দিকটার নামটা ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, তো তার জন্য ওইখানে গিয়েও করা যেতে পারে। আমি আগামীকাল অবশ্যই বলে দেবো মন্দিরটার নামে, হয়তো এই মুহূর্তে জাস্ট মনে পড়ছে না। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে লাইফে প্রচণ্ড দরকার, এবং খণ্ডন করলে পরে সব থেকে ভালো জায়গাটা হচ্ছে যে আমার যেটা প্রাপ্তি সেটাকে আটকানোর মতো জায়গা থেকে আমি রিলিফ পেলাম। তার মানে আমার যেটা পাওয়ার, আমার কোয়ালিটি অনুযায়ী আমি সেটা পাবো, আমাকে স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করতে হবে না। বেশ, এই রকম বহু মানুষের জীবনে সমস্যা আছে, কোয়ালিটি অনুযায়ী তারা পান না, তাদের স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ দুটোই করতে হয়। তারা ইমিডিয়েট যোগাযোগ কিন্তু করতে পারেন আজকের এই অনুষ্ঠান দেখবার পর। আবারও বলি, সোশ্যাল সাইডে অনুষ্ঠান দেখুন, ইউটিউব থেকে এই অনুষ্ঠান আপনি দেখতে পাবেন, শ্রীদেবের অনুষ্ঠান। আসুন এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার সবাই। নমস্কার।